সকাল থেকেই আকাশের মুখ ভার, মাঝে মাঝে মুষলধারে বৃষ্টিও আসছে। গ্রামেগঞ্জে যেখানে একটু জোরে হাওয়া বইলেই ইলেকট্রিক চলে যায়, সেখানে এই রকম ওয়েদারে ইলেকট্রিক থাকবে সেটা ভাবাও যায় না। বাড়ির ওপরের তলায় উঠে সারাদিন গল্পের বই পড়ার পর মনটা আর বই পড়তে চাইছিল না। তাই বারান্দায় রাখা টেলিফোনটা হাতে নিয়ে ফোন লাগালাম দীপক এবং কুণালকে। ওদেরও আমার মতন ওই একই অবস্থা। তাই গুপি জেঠুর কাছে গল্প শুনতে যাওয়ার কথা বলতেই ওরা একবারেই রাজি হয়ে গেল। আমাদের বাড়ি একে অপরের থেকে অনেক যে দূরে তা বলবো না, জেঠুর বাড়ি যাওয়ার পথে আমাদের একসঙ্গেই যেতে হবে। আমরা যখন বাড়ি থেকে বার হব তার কয়েক মিনিট আগে থেকে বৃষ্টি এমন জোরে এলো যে সামনের কিছুটা বাদে আর তেমন কিছুই দেখা যাচ্ছে না। আমাদের বাড়ি থেকে জেঠুর বাড়ি হাঁটা পথে ওই 20 মিনিট মতন হবে। যাবার সময় তিনজন মিলে পাড়ার দোকান থেকে গরম আলুর চপ আর পেঁয়াজি নিয়ে আবারও হাঁটা শুরু করলাম। বাড়িতে যখন আমরা পৌঁছালাম তখন বৃষ্টি আপন মেঘে ঝরে চলেছে, থামার কোনো নামগন্ধই নেই। বাড়িতে গিয়ে বড়মার হাতে তেলে ভাজার ঠোঙাগুলো দিয়ে আমরা সবাই জেঠুর ব্যালকনিতে গিয়ে বসলাম। বিকেল তখন 5:30, কিন্তু এই গাঢ় মেঘ আকাশটা এমনভাবে ঢেকে রেখেছে যে পাশের বাড়ির কাকিমা বোনেরা সন্ধে দেখানোর তোড়জোড় শুরু করেছে। জেঠু ব্যালকনিতে বসে বাইরের দিকে তাকিয়ে প্রকৃতিকে অনুভব করছিলেন। আমাদের দেখে তিনি রীতিমতন খুশিই হলেন। আমরাও জেঠুর থেকে গল্প শুনবো বলে জেঠুর সামনে গোল হয়ে বসলাম। জেঠুকে সবাই মিলে আবদার করলাম আজ একটা এমন কোনো গল্প শোনাতে যেটা এই আবহাওয়ার সঙ্গে একেবারে খাপ খেয়ে যায়। জেঠু হেঁকে 4 কাপ চায়ের জন্য বলে নিজের গল্প শুরু করলেন। ঘটনাটি ঘটে আমার চাকরি জীবনের প্রথম দিকে। তখন আমার বয়স কত, ওই 27 কি 28 হবে। আমার পোস্টিং পড়েছিল ঝিলিমিলির এক প্রত্যন্ত গ্রামের পোস্ট অফিসে। ঘটনাটি আমি বলছি আজ থেকে প্রায় 35 বছর আগের, কিন্তু এখনও মনে পড়লে মনে হয় যেন 2 দিন আগেরই ঘটনা। যাই হোক, গ্রামটি ছিল জঙ্গলে ঘেরা, চারিদিকে শাল সেগুনের ঘন জঙ্গল। পুরো গ্রামটিতে ওই পোস্ট অফিস ছাড়া আর কোনো পাকা বাড়ি ছিল না। মাটির দেওয়ালের ওপর বিভিন্ন রং দিয়ে নকশা আঁকা, দেখে মনটা জুড়িয়ে যেত। আমি মফস্বলের ছেলে, গ্রামের ধাঁচ আমার মধ্যে ছিল বটে, কিন্তু এই রকম গ্রাম মানে যেমনটা আমরা বইতে পড়তাম, এই রকম গ্রাম এর আগে আমি নিজের চোখে দেখিনি। চারিদিক সবুজ, নেই কোনো কোলাহল, নেই কোনো ঝগড়াঝাটি, নেই কোনো গাড়ির আওয়াজ। সারাদিন কাজ করতাম আর অফিসেই থাকতাম। গ্রামের আশেপাশে কোথাও থাকার মতন কোনো জায়গা ছিল না, তাই আমার থাকার ব্যবস্থা করা হয়েছিল পোস্ট অফিসের এক ছোট্ট ঘরে। একজনের থাকার মতন সমস্ত কিছুই সেখানে ছিল। রান্নাও আমি নিজেই করতাম। গ্রামের মানুষদের পরিষেবা দিতে আমার বরাবরই বেশ ভালো লাগতো। হারুন বলে গ্রামের একটি লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার দরকারি সমস্ত জিনিস এনে দেওয়ার এবং সব রকম ফাই ফরমাস খেটে দেওয়ার। কাজ করার কিছুদিন পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অফিসে বেশিরভাগ মানুষজনই যারা আসে তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কী বিষয় নিয়ে একটা কথা বলে। কথা শুনতে না পেলেও আমি বিচক্ষণ বুঝতে পারি যে কথাটা তারা আমাকেই লক্ষ্য করে বলছে। হয়তো তারা কোনো অজানা কথা আমাকে জানাতে চায়,
কিন্তু কোনো অদৃশ্য শক্তি তাদের ওই কাজ করতে বাধা দিচ্ছে। এই নিয়ে হারুনও আমাকে তো কখনো কিছুই বলেনি। সেবারের মতন কথাটা মাথা থেকে বাদই দিয়ে দিলাম। কিছুদিন পর আবার সেই একই ঘটনা। বাধ্য হয়ে আমি একদিন রাজেন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রাজেন, তোমরা কি নিয়ে এই রকম নিজেদের মধ্যে কথা বলো তো? কিছু কি হয়েছে? রাজেন প্রথম দিকে চুপ করে থেকে তারপর বলতে শুরু করলো, মাস্টার, আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। বিপিন পোদ্দার নামের এক ব্যক্তি আমাদের গ্রামের পোস্টমাস্টার হয়ে এসেছিলেন। লোকটির কাজ খুব পরিষ্কার হলেও স্বভাব চরিত্র তার স্বাভাবিক ছিল না। তার এই চরিত্রের কারণে গ্রামের কোনো মহিলা এই অফিসে আসার সাহসটুকু করতে পারত না। এইভাবে একদিন গ্রামের প্রধানের মেয়ে কুমুদিনী পোস্ট অফিসে আসে। পোস্টমাস্টারের নজর পড়ে কুমুদিনীর ওপর। কুমুদিনী গ্রামের একমাত্র মেয়ে ছিল যে স্কুল পাঠশালার মুখ দেখেছিল। পোস্টমাস্টারের কুমুদিনীকে খুব পছন্দ হয়, আর হবে নাই বা কেন। আমাদের কুমু দেখতে যেমন সুন্দরী, কাজেও তেমন গুণবতী, মানে এক কথায় যাকে বলে সর্বগুণ সম্পন্না। একদিন কুমুদিনী বিকেলবেলা বান্ধবীদের সঙ্গে কোথাও থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় পোস্টমাস্টার তাকে লক্ষ্য করে নিজের মনের কথা বলে। কুমুদিনীর বয়স তখন 17। সে সব কথা গিয়ে তার বাবাকে বলে দেয়। তখন প্রধানবাবু রেগে গিয়ে পুরো গ্রামের সামনে মাস্টারকে সাবধান করে দেন, যেন কুমুদিনীর কথা মাস্টার নিজের স্বপ্নেও না ভাবে। এই ঘটনাটি মাস্টারের আত্মসম্মানে লেগে যায়। লজ্জায়, গ্রামবাসীদের ঘৃণায়, ধিৎকারে নিজেকে সামলাতে না পেরে মাস্টার আত্মহত্যা করে। গাছতলার বেদিতে বসে গামছা দিয়ে মুখ মুছে এক ঘটি জল খেয়ে রাজেন আবার শুরু করলো, এই 3 বছরে মাস্টারমশাই অন্তত 20 জন পোস্টমাস্টার কাজ ছেড়ে চলে গিয়েছে। তারা চাকরি ছেড়ে দিতে রাজি, কিন্তু এই গ্রামে তারা থাকতে রাজি নয়। সবাইকে যেটা বলেছি সেটা আপনাকেও বলছি মাস্টার, যাই হয়ে যাক, কখনো ভুল করেও রাত 9টার পর অফিসের দরজা খুলবে না। যাই হয়ে যাক, খুলবে না। ও আসবে, নিশ্চয়ই আসবে। এই বলে রাজেন গ্রামের দিকে চলে গেল। গ্রামের মেঠো পথ, দুদিকে চাষের জমির মাঝখান দিয়ে যত দূর চোখ যায়, আমি ওর দিকেই তাকিয়ে রইলাম। কিসের গপ্প হচ্ছে জেঠু ভাইপোদের? পেছন ঘুরে দেখি ছোট কাকা চায়ের ট্রে আর তেলে ভাজা দিয়ে মুড়ি মাখা নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। আমরা আহ্বান করে কাকাকেও আমাদের দলে জুগিয়ে নিলাম। গরম চায়ের সাথে তেলে ভাজা মুড়ি, তার সঙ্গে গুপি জেঠুর অদ্ভুত অভিজ্ঞতা, আর বাইরে মুষলধারে বৃষ্টি। বড়মা একটা টিমটিমে জেলে দিয়ে গেলে জেঠু আবার নিজের গল্প শুরু করলেন। রাজেনের ওই গল্প বলার পর কেটে গেছে আরও 20টি দিন। ঘড়িতে তখন রাত 12টা বেজে 23 মিনিট। আমি তখন ঘুমিয়ে মধ্যরাত্রে পৌঁছে গিয়েছি। আমার ঘুমটা ভেঙে গেল একজোড়া ভারী পায়ের আওয়াজে। ওই দিনও ছিল আজকের মতন প্রবল বৃষ্টি। এমনিতেই গ্রামগঞ্জে সন্ধ্যের পর থেকে তেমন কোনো লোক রাস্তায় বার হয় না, আবার এই রকম জঙ্গলে ঘেরা গ্রামে তো একদমই নয়। যাই হোক, ঘুমটা ভাঙতে বুঝতে পারলাম আমার দেওয়ালের ওই পারেই কেউ যেন হাঁটাহাঁটি করছে। বৃষ্টির পর কাদামাটির ওপর দিয়ে যেন ভারী বুট জুতো পরে হাঁটলে যেমন শব্দ হয়, একদম ওই রকম। হেঁটে গিয়ে শব্দটা থামলো ঠিক অফিসের দরজার সামনে।
দরজার ওপার থেকে শব্দ এলো, কেউ আছেন? ভেতরে কেউ আছেন? আমি বিছানার ওপর অবাক হয়ে বসে রইলাম। এই ঝড় বাদলের এত গভীর রাতে কে হতে পারে? আর এই গলার আওয়াজ তো কই এর আগে আমি শুনিনি। এবার সরাসরি দরজায় দুটো টোকা পড়ল। এ কথা বলবো না যে আমি খুবই সাহসী ছিলাম ছোট থেকে। এই রকম জায়গায়, এই রকম দুর্যোগের দিনে যেখানে আশেপাশে কেউ নেই, সেখানে ভয় করবে না এই রকম মানুষ এই পৃথিবীতে খুবই কম রয়েছে। আবার অন্যদিকে দরজার বাইরে কে দাঁড়িয়ে রয়েছে তার আওয়াজটুকু আমি চিনি না। এরপর সে বলল, আমি পুরো ভিজে গেছি, একবারটি দরজা খোলো। আমার গাড়ি রাস্তায় খারাপ হয়ে গিয়েছে। জঙ্গলের মধ্যে রাত কাটানোর কোনো আস্তানা না পেয়ে আমি আপনার কাছে এসেছি, একবার খুলুন দরজাটা। তখনও আমার রাজেনের কথা একবারও মাথায় আসেনি। কণ্ঠস্বরটি একজন প্রাপ্তবয়স্ক শিক্ষিত কোনো ব্যক্তির। ওই অকাতর ডাকে আমি থাকতে না পেরে ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। শুনছেন? কেউ আছেন? এই দুর্দিনে একটু সাহায্য করবেন আমাকে? তখন আমি হাতে টর্চ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে না পেরে এক টানে দরজা খুলে দিলাম। টর্চটি জেলে দেখলাম এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। পরনে তার ফুল হাতা জামা, কালো রঙের হাতে তৈরি ফুল প্যান্ট এবং কোমরে কালো রঙের বেল্ট। এবার আমি আস্তে আস্তে টর্চের আলোটি লোকটির মুখের ওপর ফেললাম। যা দেখলাম সেটা কোনো দুঃস্বপ্নের থেকে কম নয়। লোকটির মুখ পুরো সাদা, দুটো চোখ নিজেদের কোটর থেকে প্রায় এক গাঁট মতন বেরিয়ে আসে, আর তার গলায় কোনো কিছু যেন খুব শক্ত করে বাঁধা ছিল, আর তার ঠোঁট দুটো কি যেন ছুরি দিয়ে কেটে দিয়েছে। এক মুহূর্তের মধ্যে আমার শরীর যেন পুরো পাথর হয়ে গিয়েছিল। দরজাটা বন্ধ করে যে আমি ভেতরে চলে যাব সেইটুকু করার সামর্থ্য আমার ছিল না। সে আমার হাত ধরে হিঁচড়ে ওই কাদার মধ্যে টেনে ফেলল। আমি চেঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মুখ থেকে কোনো শব্দ আমার বার হলো না। সে যখন আমার গলাটা চেপে ধরল, আমি সেই চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হলাম। তারপর প্রশ্নটা করল কুণাল। দেখি সে ভয়ে এবং উত্তেজনায় জেঠুর দিকে অনেকটা এগিয়ে বসেছে। জেঠু আবার শুরু করলেন। আমার জ্ঞান ফিরল প্রায় একদিন পর। উঠে দেখি রাজেনের স্ত্রী আমাকে পাখার হাওয়া করছে, আর রাজেন আমার পাশেই বসে। আমি ওই রাতের পুরো ঘটনাটি রাজেনকে বললাম। শুনে রাজেন বলল, মাস্টার, এখানে তুমি একা নয় যে এই পোস্ট অফিসে কাজ করতে এসেছে আর তার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। ওই অশরীরী আর কেউ নয়, সেই আত্মহত্যা করা পোস্টমাস্টার বিপিন পোদ্দার। আর ওই রাত হলো বছরের সেই সময় যখন বিপিন নিজের জীবনটি শেষ করে দিয়েছিল। তাহলে আমি এখানে কি করে এলাম? উত্তরে রাজেন বলল, এই ঘটনাটি যে ঘটবে সেটা হারুন আগে থেকেই টের পেয়েছিল, কারণ আপনার মতন ও বিপিন মাস্টারেরও কাজ করত। আপনাকে যখন সে টেনে বার করে আনলো, হারুন তখন নিজের পকেট থেকে প্রেমচাঁদ কবিরাজের দেওয়ার তাবিজটি বার করে ওই বিপিন মাস্টারের সব ক্ষমতা নষ্ট করে আপনাকে উদ্ধার করে।
এই কাজ এর আগেও ও করেছে, না হলে নিজের মতন ও আপনাকেও কোনো গাছ থেকে ঝুলিয়ে মারত। রাজেনের এই কথা শুনে আমি মনে মনে হারুনের কাছে কৃতজ্ঞতা জানালাম। সত্যি, কোন মানুষ কখন কিভাবে কোন কাজে লেগে যাবে সেটা সময় না এলে বোঝাই যায় না। সুস্থ হয়ে উঠে আমি আমার বদলির জন্য ওপর মহলে আবেদন জানালাম। ইচ্ছা করছিল না এই গ্রাম, এই মানুষজন, এই পরিবেশ ছেড়ে চলে যাওয়ার, কিন্তু নিরুপায়। ওই রাতের অভিজ্ঞতা আমাকে এখান থেকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। যখন আমি ফেরার জন্য রওনা দিচ্ছি, পেছনে তাকিয়ে দেখলাম হারুন দরজার সামনে করুণভাবে আমার দিকে চেয়ে আছে। শেষবারের মতন তাকে জড়িয়ে ধরে আবার আমি পথে নেমে পড়ি, আর পেছন দিকে তাকাইনি। এই বলে জেঠু নিজের গল্প শেষ করলেন। বাইরে দেখলাম বৃষ্টি একটু নরম হলেও পুরোপুরি থামেনি। তিনজনে রাতের অন্ধকারে বাড়ির পথে জল ঠেঙিয়ে এগিয়ে চললাম। মনের মধ্যে যেমন ঘুরছিল অশরীরীর আতঙ্ক, তেমন অন্যদিকে হারুনের জন্য বিষণ্ণতা। ওই দিন তিনজনের মুখে কোনো সাড়া ছিল না, ছিল শুধু হারুনের প্রতি শ্রদ্ধা আর জেঠুর অভিজ্ঞতার প্রতি অগাধ ভালোবাসা।